আমাদের বাড়ি একদম সেন্টার ফরওয়ার্ড, যে সে আমার বাঁদিকে বসে রয়েছে, হ্যাঁ, এবং অদ্ভুতভাবে বাঁদিকে বসেছে। হ্যাঁ, মেসি লেফটে থাকে কিন্তু সবসময় সেখানে বসেছে। আমরা রয়েছি, আমি হচ্ছে ডিপল, বুঝেছো তো, আর হ্যাঁ, ওইজান হচ্ছে ডিম্যারিয়াটা। পুরো চোখে দেখে একটা কাস্টিং হয় তো সম্পর্কে। আমার বন্ধুদের পছন্দ ছিল না এই কাস্টিংটা। হ্যাঁ, ওরা বিশ্বাস করতো না যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে চূর্ণির সাথে। ওরা আমাকে এই লাভ স্টোরির মধ্যে কিছুতে অমিতাভ বচ্চনটা হতে দেয়নি, ওরা দেবেন বার্মা বানিয়ে দিত আমাকে, হ্যাঁ, বাস রানী। কাজে আমি একটা ওইরকম ওখানেই থেকে যেতাম, কিন্তু দেবেন বার্মা খুব সিরিয়াস হয়ে গেল যেটা নিয়ে। না, আমাদের প্রত্যেকের জীবনেই প্রাক্তন বর্তমান থাকে, আর এত লম্বা জার্নিতে অনেক চড়াই উতরাই এসেই যায়। তখন ঝড় উঠলে ঝড়টা সামলানো কিভাবে? বিবাহিত জীবনের আগের কোনো প্রাক্তন সম্পর্কের কথা বলছি না, যদি কখনো বিবাহিত অবস্থায় এরকম জিনিস আসে, আমার মনে হয় ব্যাপারটা ভীষণ রেসপেক্টফুলি দেখা উচিত। কারণ এবং ইন্টারপ্রিটেশন অফ দ্যাট রিলেশনশিপ ডিপেন্ডস অন দোজ পিপল। আমরা কিন্তু বাইরে থেকে কোনোদিন বুঝতে পারবো না যে এই সম্পর্কটা কি ধরনের সম্পর্ক। স্বামী স্ত্রী হয়ে গেলেই বিপদ হয়ে যাবে। ওটা একটা ডেজিগনেশন। তুমি জামা পরেছো মানে তোমার নাম জামা, এরকম তো নয়। তুমি ওটা গায়ের উপর চাপিয়েছো একটা জিনিস, তুমি অলংকৃত হয়েছো ওটার দ্বারা। বিবাহ ওরকম একটা অলংকার যে তুমি গায়ের উপরে চাপিয়েছো। একটা সম্পর্ক সব থেকে সুন্দর হয় যখন সেখানে ট্রান্সপারেন্সি থাকে, 100% অনেস্টি থাকে। আমি 100% অনেস্ট কখনো ছিলাম না, কিন্তু 100% অনেস্ট হওয়ার যে রস, তার যে ইম্প্যাক্ট, সেটা আমার সেই স্বাদটা ওর দৌলতে আমার শেখা, এবং আমাদের কাছ থেকেও জানে শেখা। আমার মিথ্যে বলার প্রয়োজন হয় না, সে যত বড় সত্যি হোক, যত ভয়ঙ্কর সত্যি হোক, যত বিপজ্জনক সত্যি হোক। আচ্ছা, একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক কারোর হতে পারে, কেউ তো নিজের মনের ফিলিংটা ডিসাইড করতে পারে না যে আজ থেকে আমি এই ফিলিংটা এর প্রতি রাখবো না, বা এর প্রতি আমি রাখবো। এটা কেউ ডিসাইড করতে পারে না। মন কোথায় কার কাছে কিভাবে রেসপন্ড করে, ইউ নেভার নো। এটাতে কাউকে জাজ করা উচিত না। নমস্কার, আডিশনে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি দেবপ্রিয়। আমার সঙ্গে এই মুহূর্তে এমন একটি জুটি রয়েছেন যারা দাম্পত্য জীবনের 33টা বছর পার করে ফেলেছেন, খুব ভুল না বলি। আর আরও 5 বছর যোগ করলে প্রেমের ক্ষেত্রে সেটা 38টা বছর হয়ে যায়। তো অবশ্যই কৌশিক গঙ্গোপাধ্যায় এবং তার অর্ধাঙ্গিনী চূর্ণি গঙ্গোপাধ্যায়, দুজনেকেই স্বাগত আডিশনে। তো 33 বছর, 38 বছর, মানে এই রসায়নটা কি এতগুলো বছর? হ্যাঁ, বলবো সবাই কথা রেখেছে, এবং সময় কিরম ভাবে চলে যায়। লোকে সুসময়ের জন্য অপেক্ষা করে, আর সেটা অপেক্ষা করতে করতে যেটা খেয়াল করে না, সুসময় যখন আসে সময়টা চলে যায়, তখন সেটা খুব খারাপ লাগে যে আমরা 33 বছর আবার কাটাতে ইচ্ছে করে। হ্যাঁ, কিন্তু সেই বয়স বা সেই সময়টা তো বারবার ফেরত আসবে না। যতদিন কাটাতে পারবো একসাথে এই দুই বন্ধু এবং তাদের বর্ধিত যে এক্সটেন্ডেড যে ফ্যামিলি উজানকে নিয়ে, সেটাও যেন সুন্দরভাবে আমরা কাটাতে পারি। সবাই তোমরা আশীর্বাদ করে যেন আমরা ওইভাবে থাকতে পারি। একদম ভালোবাসা থাকবে, সব থাকবে। শুনিদি কি বলবে, মানে 33টা বছর, মানে আমার তো এই পরিণত বয়সের যে আমাদের বন্ডিং, সেটা আমি যেন আরো উপভোগ করছি। আমার সেটা আরো ভালো লাগছে। লোকে বলে যে রসায়ন একটা কোথাও একটা কমে যায়, ক্ষীণ হয়ে যায়, মলিন হয়ে যায়। আই ডাউট ইট হ্যাপেন্স। কাজে সেটা আমাদের ক্ষেত্রে একেবারেই হয়নি। কাজে প্রেম কিভাবে, কোন মানুষ কিভাবে দেখছে তার উপর নির্ভর করে। আমরা এমন একটা প্রেমকে দেখতে পেয়েছি যেটা একেবারেই সত্যি অমর, ওটা থেকেই যাবে একদম। তার জন্য একে অপরকে কিছু বলতে হয় না। দারুণ, সো সুইট, সো সুইট। তো সেটাই, যেটা বললেন যে থেকেই যাবে, অনেক 33 বছর 30 বছর, মানে আমি জানি না, মানে আমরা যেহেতু সব খেলা পাগল লোকজন, মানে অনেকটা বোধহয় টেস্ট ম্যাচের মতো, যে কখনো টার্নিং পিচ থাকে, কখনো বাউন্স থাকে। কাল তো ফুটবল দেখেছি, কাল ফুটবল যা দেখেছি সব ফুটবল। আমি তো দিনরাত গুলিয়ে গেছে। ফুটবল ডাক্তার নিয়ে খেলা দেখতে হবে, পাশে সরবিট্রেটে শিশি রেখে খেলা দেখতে হবে। হ্যাঁ, মানে আমাকে তো ফ্ল্যাট থেকেও বার্তা করে দেওয়া। সত্যি সত্যি বলছি, শরীর খারাপ হয়ে গেছিল সবার। একাধিক লোক কালকে আমাকে লিখেছে এরকম চললে হার্ট অ্যাটাক করে যাবে খেলা দেখতে দেখতে। এবং নিন্দুকেরা যা যা বলছে, এরা পেনাল্টি ছিল, ওই ছিল। পৃথিবীতে এরকম ফুটবল ম্যাচ হয়নি যে সব সিদ্ধান্ত ঠিক হয়েছিল। হেরে গিয়ে এরকম দেখালে তো চলবে না। হেরে গিয়ে মানে বিষক্রিয়া হলে হবে না। যারা যারা জিততে পারেনি সেখানে তো আমাদের কোনো হাত ছিল না। তোমরা যারা হেরে গেছো সেখানে তারা খারাপ খেলেছে, আমরা তো সেটাও বলছি না। না, কেউ সত্যি দুর্দান্ত। এবার ছোট টিমগুলো দুর্দান্ত খেলছে, মানে কম নাম জানা, কম জানা টিমগুলো দারুণ।
কাজে সেটা তো রেসপেক্ট করার মতো, কিন্তু কিছু করার নেই, চ্যাম্পিয়ন্স নাও। একদম এই খেলাটা থেকে একটা খেলাটা কোথাও কালকে যেটা মানে একটা জীবনবোধ বলে যে ফুটবল যেটা জীবনবোধ দেয়, এবং সেটা হয়তো সম্পর্কের ক্ষেত্রেও সেটা কোথাও ভাবে কানেক্টেড। এই যে মেসি পেনাল্টি মিস করছে, তারপরেও এইভাবে অভাবনীয় কামব্যাক, হ্যাঁ তাতে নিশ্চয়ই ভাগ্যের সহায়তা লাগে এবং তো টিমও এটা- লাগে। হ্যাঁ টিমও লাগে, সবাই একসঙ্গে যেটা থাকে। পেনাল্টিও মিসও করে, ওর টিম ওর সঙ্গে রয়েছে। ও যখন কাঁদবে টিম থাকবে ওর সঙ্গে। হয়তো অনেক দুর্দান্ত টিম আসবে খেলতে, তারা প্রায় মেরে বেরিয়ে যাবে, অনেক সময় মেরে বেরিয়েও যাবে হয়তো, মেসি কাঁদবে, কিন্তু আমরা সঙ্গে আছি মেসির। তো সেটা সম্পর্কের ক্ষেত্রেও বা এই যে জীবন লড়াই সম্পর্কের ক্ষেত্রেও ক্ষেত্রেই তো তাই তো বললাম আমি। যে এই যে মানে মেসি এখানে হচ্ছে কৌশিকদা মেসি হ্যাঁ, আবার তোমাদের সম্পর্কে, আমি হ্যাঁ, বললে তোমাদের আমি সম্পর্কে। বললে তো আমাকে সেটাই বলতে হয়। তো এখানে তাহলে কি কৌশিকদা তুমি মেসি না অ্যাকচুয়ালি সম্পর্কে কে মেসি? আমাদের সবাই হ্যাঁ। সবাই আমরা আর্জেন্টিনা ভক্ত, মানে তুমি দেখবে একটা বাড়িতে 10 জন যদি আর্জেন্টিনা ভক্ত থাকে, সবাই কিন্তু মেসি জার্সিটাই পরে। ও একটা কিন্তু প্রশ্নটা এড়িয়ে গেল। হ্যাঁ, মাঠে কিন্তু যাচ্ছি, মাঠে একদম এড়িয়ে গেছে, ও কিন্তু আচ্ছা, অন্য। দুটো মেসি হয়, ও মেসি player মেসি, ও একটা হয় মেসি। মেটাফরটা ধরতে পেরে ধরতে চাইছে, নয়তো মেটাফরটাই ধরতে পারেনি। মেটাফরটাই চাইছি কিন্তু কে মাঠে চাইছো? আমাদের বাড়ি একদম সেন্টার ফরওয়ার্ড, যে সে আমার বাঁদিকে বসে রয়েছে, হ্যাঁ, এবং অদ্ভুতভাবে বাঁদিকে বসেছে, হ্যাঁ, মেসি লেফটে থাকে কিন্তু সবসময়, সেখানে বসেছে, আমরা রয়েছি, আমি হচ্ছে ডিপল, বুঝেছো তো, আর হ্যাঁ ওইজান হচ্ছে ডিমারিয়াটা পুরো, বাহ, এটা দারুণ, হ্যাঁ, দারুণ। মানে এই হচ্ছে আমাদের টিম। Right. তো এই জায়গা থেকে এই যে 33 বছর 30 বছর যেটা বারবার কথা বলছিলাম যে চড়াই উতরাই চলতে থাকে, আমরা যেমন বলি মানে এখনই যেটা বলছিলাম যে এই সময়টা বেশি উপভোগ করছে মানে, কিন্তু যাদবপুরেরও তো যাদবপুরে একটা অদ্ভুত প্রেম, অদ্ভুত মানে যাদবপুরকে ঘিরে প্রেম, মানে তখন তো প্রেম মানে তেমন নয় যে শুধু মানে তোমরা দুজনে না, পুরো পরিবেশ, এইটাই হ্যাঁ, একেবারেই তাই, তুমি ঠিকই বললে। মানে আমাদের প্রেমটা সেই গোল্ডেন ওয়ার্ডস বলার মতো ব্যাপার ছিল না, যে তখন তো ফোনের যুগও নয়, একে অপরের সঙ্গে দেখা হয় যেটুকু ইন্টারাকশন তার মধ্যে, সেই অর্থে আমরা একা সময় খুবই কম কাটিয়েছি সবার সাথে। রিহার্সাল এবং হচ্ছে স্ট্রিট প্লে, এইসবের মধ্যে। হ্যাঁ, নাটক হচ্ছে, স্ট্রিট প্লে হচ্ছে, লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা হচ্ছে, রাস্তায় হাঁটা হচ্ছে, বাসে চড়া হচ্ছে, অটো চড়া হচ্ছে, এইভাবে আমাদের সময় কেটেছে। আর সব থেকে বড় কথা যেটা হয়েছে যে দুজনেই দুজনের পরিবারের কাছে অপরিহার্য হয়ে গিয়েছিলাম অদ্ভুতভাবে। কি জানো, আমি তোমাকে বলছি একটা ভালোবাসার সম্পর্কে, যখন তুমি দেখবে একজন আরেকজনের পরিবারের সাথে মিশছে না, ঠিক করে ঘুরছে না, বুঝবে কোনো জটিলতা আছে, বা সে নিজেকে ইনকম্প্যাটেবল মনে করছে, সে স্বচ্ছন্দ হতে পারছে না সে পরিবারের পক্ষে। তার সেটাও বোঝা দরকার যে তুমি স্বচ্ছন্দ হতে না পারো, তুমি যে মানুষটাকে ভালোবাসছো তুমি তাকে কখনো পেতে পারো না ঠিক করে। তাকে তো তুমি আপরুট করে নিয়ে গিয়ে একটা অন্য জায়গায় বসিয়ে ভালোবাসতে পারবে না, তোমাকে তো এই ক্যানভাসের উপরই তাকে ভালোবাসতে হবে। মাইট অ্যাজ ওয়েল এই ক্যানভাস থেকে রেসপেক্ট ঠুনকো হয়ে যায় কিছুটা আর কি। নষ্ট হয়ে যায়। এটা কিন্তু একটা ভীষণ বড় সমস্যা যে কোনো ভালোবাসার ক্ষেত্রে, যে পরিবারকে ভালোবাসো একসাথে, তাহলে তুমি দেখবে তোমাকে কিছু বলতে হবে না। আমি শুনেছি ওর তবে বাবা আমরা আমাকে কোনো বলতো, মোটিভ নিয়ে কিন্তু পরিবারের সাথে মিশিনি, এমনি মানে মিশে আমরা গেছে খুব তো। ন্যাচারালি সেটা হয়ে আমার গেছে বক্তব্য আর তো কি। সেটা এক্স্যাক্টলি, যে তুমি তো হ্যাঁ, ন্যাচারালি মিশে যাবে। যদি না মিশতে পারো, দেয়ার ইজ বাবার কথা কি যেটা বলতে যাচ্ছি। আমার বাবা ওকেই বলতেন যে ছেলেটা কিন্তু খুব ভালো, আমার হয়ে বলে দিচ্ছে, মানে বুঝতে পারছো, ওর ছোট আর ওর বাবা আমাকে মানে আমি এত গল্প করতাম ওনার সাথে, এবং এত নানা বিষয়ে কথা হতো, গান বাজনা থেকে শুরু করে সব। উনি শিল্পী মানুষ ছিলেন তো, মনটাও ভীষণ নরম ছিল। উনি প্রায় মানে শুয়ে থাকলে বলতেন আয় মা আয় করে, পারলে আমাকে কোলবালিশ করে জড়িয়ে ধরে গল্প করেন, মানে এই দারুণ লেভেলে সম্পর্ক ওনার ছিল। মানে বাবা মেয়ের সম্পর্কের থেকে কিছু কম নয়, কোনো অংশে কম নয়, মানে এত ভালোবাসতেন আমাকে। আমার দাদাও প্রচুর ডুবিয়েছে আর আমাকে। সেটা তো সেই ভালোবাসা আমার আদায় করার চেষ্টা করতে হয়নি, ওটা ভীষণ অটোমেটিক্যালি যেন মানে স্পন্টেনিয়াসলি জিনিসটা হয়ে গিয়েছে। আমার বলতেও এখন কিরকম লাগছে বাবার কথা। কিন্তু দাদাও কিন্তু প্রচন্ড ডুবিয়েছে আমাকে, ওকে ডেকে নিয়ে বলে ওকে খুব বেশি ইয়ে করো না, ও কি কখন বলে কোনো ঠিক নেই, তোমার কোনো প্রবলেম হলে আমাদের বলবে তো। হ্যাঁ, ওকে ওর দাদা আমাকে বলেছিলেন হ্যাঁ, বাট আর কি। ডোন্ট টেক হিম সিরিয়াসলি বলেছি আমি, যা বাবা এ তো উল্টো থেরাপি হচ্ছে এটা। কাজে সেইটা আমার কাছে খুব আনন্দ লাগতো, এই গ্রহণযোগ্যতাটা। আর কোথাও কি বাংলা আর ইংরেজির মানে মেলবন্ধন মানে বলেই কি মেলবন্ধনটা এত ভালো হয়েছিল, মানে বাংলা সাইড হয়েছে, ওর বাংলাটাও ভালো, আমার ইংরেজিটা ভালো না, হ্যাঁ, যে কারণে আমার যাবতীয় ইংরেজি কারেকশন, আগে একজন মাস্টারমশাই ছিল, ঠাকুর আমাকে দুটো পাঠিয়েছে এখন, উজান এবং চূর্ণী। আমি কোনোদিন বলি আমাকে এটা লিখে দাও, কোনোদিনও লিখে দেবে না, আমাকেই লিখতে হবে, সেই লেখাটা ওরা দেখে কারেক্ট করে দেবে। এই করতে করতে আমার যেটুকু চর্চা হয়েছে সম্ভব। আমার জীবনে যদি খুব বড় খেদ কিছু বলো, যে ইংরেজি সাহিত্য নিয়ে আমি পড়াশোনা করতে পারলাম না,
কখনো যদি আবার পরবর্তী জন্মের সুবিধে হয় আমি নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু ঈশ্বর সেই জন্য আমার কাজের প্রতি অনেক সততার জন্যে দুজন দক্ষ ইংরেজি লোককে আমার দুপাশে রেখে দিয়েছে, ওরাই আমার সামনে নেয়। এটা যেটা বলবো যে কিন্তু মানে কৌশিকদার সবচেয়ে বড় মানে অনেক কিছুই আছে, মানে যদি বলি অস্ত্রই যদি বলি যে কথা, কৌশিকদা এত ভালো কথা বলেন, অবভিয়াসলি মানে ভাষার উপর দখল, শব্দ চয়নের উপর দখল, তো সেটা কি খুব মুগ্ধ করেছিল যখন, মানে তখন নিশ্চয়ই আমরা তো এখন যে দেখতে পাচ্ছি, সেই সময়টা তো আর দেখিনি, তো সেটা কোথাও তখন যে কথা হতো আমাদের খুবই রোজকার দৈনন্দিন মানে রিহার্সাল কবে হবে, কি হবে, কোনটা কি ভাল লাগছে, বা কোনো ছবি নিয়ে আলোচনা, সেইভাবেই হয়তো থাকতো। আর যে কথা আমাকে আলাদাভাবে ইমপ্রেস করেনি, ইমপ্রেস করেছিল আমার বাবাকে। আমার মনে হয় ওটা মানে বাবার সাথে ওর একটা সেইভাবে যোগাযোগ, মানে বাবার সাথে যখন আড্ডা দিত, বাবা সবসময় বলতো কি সুন্দর কথা বলে ছেলেটা, এটা কিন্তু বাবা আমাকে বলতেন বারবার। তখনও কিন্তু আমার মনে কোনো স্থানই নেই যে এরকম কিছু হতে পারে, মানে এটা কিন্তু বাবা মায়ের বোধহয় আগে পছন্দ হয়েছে আমি পছন্দ করার আগে, এবং ওই দিকে আমি যাই না সেটা আমার প্রথম থেকে আমার মানে একটা লক্ষ্য, হ্যাঁ এই একটা লক্ষ্যে এগিয়ে যাওয়া আস্তে আস্তে আস্তে। আমার এখান থেকে কোনো মানে এক সেকেন্ডের জন্য এরম বিচ্যুতি হয়নি, এক ফ্রেমও সরেনি। ও নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, নাটক করছে, সব করছে। আমি তো আমার পক্ষে, আমার বন্ধুরাও বলছে খুব সিলি জিনিস, কিন্তু মানে চোখে দেখে একটা কাস্টিং হয় তো সম্পর্কে, আমার বন্ধুদের পছন্দ ছিল না এই কাস্টিংটা। হ্যাঁ, ওরা বিশ্বাস করতো না যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে বেচারি চূর্ণির সাথে। ওরা আমাকে এই লাভ স্টোরির মধ্যে কিছুতে অমিতাভ বচ্চনটা হতে দেয়নি, ওরা দেবেন বার্মা বানিয়ে দিত আমাকে, হ্যাঁ, বাস রানী। কাজে আমি একটা ওই রকম ওখানেই থেকে যেতাম, কিন্তু দেবেন বার্মা খুব সিরিয়াস হয়ে গেল তো এটা নিয়ে, না? তারপরে আচ্ছা, সম্পর্ক কথা আছে আর্য অর্ধাঙ্গিনী, এই প্রাক্তন বর্তমান, আমাদের প্রত্যেকের জীবনেই প্রাক্তন বর্তমান থাকে, আর এত লম্বা জার্নিতে আমরা বিবাহিত সম্পর্ক যখনই থাকি অনেক চড়াই উতরাই এসেই যায়। এবার সব কিছু সামনে আসে না, মানে যে কোনো সাধারণ মানুষ হোক, সেলিব্রিটি হোক, তো তখন মানে কিভাবে সামলানো হয়, মানে ঝড় উঠলে ঝড়টা সামলানো কিভাবে যায়, বা কতটা? আমার মনে হ্যাঁ। হয় যে এরকম যদি কখনো কোনো কাপলকে এরকম পরিস্থিতি ফেস করতে হয়, মানে আমি আগের মানে বিবাহিত জীবনের আগের কোনো প্রাক্তন সম্পর্কের কথা বলছি না, যদি কখনো বিবাহিত মধ্যে। অবস্থায় এরকম জিনিস আসে, আমার মনে হয় ব্যাপারটা ভীষণ রেসপেক্টফুলি দেখা উচিত। কারণ এবং ইন্টারপ্রিটেশন অফ দ্যাট রিলেশনশিপ ডিপেন্ডস অন দোজ পিপল। আমরা কিন্তু বাইরে থেকে কোনোদিন বুঝতে পারবো না যে এই সম্পর্কটা কি ধরনের সম্পর্ক, তার কোয়ালিটিটা কি, তার এক্সটেন্টটা কি, তার ইন্টেন্সিটিটা কি। কাজে প্রত্যেকটা সম্পর্কে তো আলাদা আলাদা হয়। কাজে এরকম যদি সিচুয়েশন হয়, আমার মনে হয় বাইরের লোকেদের যে মন্তব্য করা শুরু হয়, সেটা কোথাও ভীষণ হার্ট করে সিচুয়েশনটাকে। এবং যদি যেই মানুষগুলো ইনভলভড, যে তিনজন যারা ইনভলভড এটার মধ্যে, তাদের মধ্যে যদি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আর রেসপেক্ট থাকে, তাহলে অনেক সম্পর্কে ঠিকমতো ইন্টারপ্রেট করে বোঝা যায়। সবকটাকে উড়িয়ে একটা চিহ্ন দিয়ে মার্ক করে দাগিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, এবং তার মধ্যে কিন্তু একটা সম্পর্কের ডিগনিটি। রাইট, একদম। কৌশিকদা, তোমার কাছে এটা নিয়ে জানতে চাইবো, এই যে বললো যে ডিগনিফাইড থাকা, এবং তোমরা দুজনে সবসময় ভীষণ ডিগনিফাইড থেকেছো যে কোনো সময়, যে কোনো পরিস্থিতি। প্রচুর মানুষ, সবাই সবার মতো করে চেষ্টা করেন, আমরা আর বিশেষ একটা প্রজাতি তা নয়, কিছুই না, একে অপরকে মানে রেসপেক্ট। ওই একটাই ফাইনাল কথা, নিজেদের মধ্যে যদি বন্ধুত্ব থাকে, তুমি নিজের বন্ধুকে আঘাত করতে পারবে না। ছোট ছোট দুঃখ দিতে পারো, মনোমালিন্য হতে পারে, গভীর ক্ষত তুমি বন্ধুর কাছে কখনো তৈরি করতে পারবে না। কারণ আজকের দিনে সব কিছু পাওয়া যায়, বন্ধুত্ব পাওয়া খুব কঠিন। স্বামী স্ত্রী হয়ে গেলেই বিপদ হয়ে যাবে, ওটা একটা ডেজিগনেশন। তুমি জামা পরেছো মানে তোমার নাম জামা, এরম তো নয়। তুমি ওটা গায়ের ওপর চাপিয়েছো একটা জিনিস, তুমি অলংকৃত হয়েছো ওটার দ্বারা। বিবাহ ওরকম একটা অলংকার যে তুমি গায়ের ওপরে চাপিয়েছো। তুমি, তোমার আত্মা, তোমার ভিতর মন, সমস্ত কিছু যে ভালোবাসছে, সে তো নিউট্রাল একটা জায়গা। তুমি পারবে যাকে তুমি ভালোবাসো সে দুঃখ পাক বা সে খুব কষ্ট পাক, পেতেই পারে। তারপরে তোমাকে সেই বিচলিতটা হতে হবে, তোমার সেই বিচলিত মনটা দেখে সে আরও ভালোবেসে ফেলবে, এটুকু আমি বলতে পারি। একেবারে এই জায়গাতে যেটা বললো যে স্বামী, যেহেতু আর্য অর্ধাঙ্গিনীর কথা হচ্ছে, এবং এই যে স্বামী স্ত্রীর বিষয়ে যে আর যেটা ডেজিগনেশন হিসেবে আমরা দেখে ফেলি, তো যখন আমরা ডেজিগনেশন হিসেবে দেখে ফেলি স্বামী স্ত্রী হিসেবে, যে আমার যে স্ত্রী হয় বা যদি ক্ষেত্রে স্বামী হয়, যে তখন
তাকে বন্ধু হিসেবে দেখা হয় না, মানে সে যদি, কারণ বন্ধুরা তো প্রেমে পড়তেই পারে, হয়তো সে প্রেমে পড়লো, তো অনেক সময় অনেকে এই যে দেখার চোখটা, আমাকে দিন আগে একটা কথা আমি বলেছি, মনে আছে কিনা জানি না, যে ক্যানভাস, সাদা ক্যানভাসে তো সাদা রং থাকলে তো আর কিছু আঁকা যাবে না, কোথাও শেড দিয়ে ওটাকে বার করতে হয়, 3Dটা তৈরি করতে হয়। তো কোথাও সেটা কতটা কঠিন, মানে বলাটা তো অনেক, মানে সেই উদারতা বা সেই গ্রহণযোগ্যতা বা সেই বিশ্বাস, সেই ভরসা, বা ওই যে যেটা বললে বিচলিত হওয়া, যে দুঃখ হচ্ছে কতটা নিতে পারবো। আমি চূর্ণির কথাটাই আমি মুখ দিয়ে বলে দিই। চূর্ণি একটা কথা বহুদিন ওর কাছ থেকে আমার এটা মানে গ্রহণ করা। ও বলেছিল একটা সম্পর্ক সব থেকে সুন্দর হয় যখন সেখানে ট্রান্সপারেন্সি থাকে, 100% অনেস্টি থাকে। আমি 100% অনেস্ট কখনো ছিলাম না, কিন্তু 100% অনেস্ট হওয়ার যে রস, তার যে ইম্প্যাক্ট, সেটা আমার সেই স্বাদটা ওর দৌলতে আমার শেখা, এবং আমাদের কাছ থেকেও জানে শেখা। আমার মিথ্যে বলার প্রয়োজন হয় না, সে যত বড় সত্যিই হোক, যত ভয়ঙ্কর সত্যি হোক, যত বিপজ্জনক সত্যি হোক, বলতে হয় না। সেটা উজানকেও বলা আছে যে তুমি এমন কিছু করতে পারো না, বা ভেবো না তুমি এমন কিছু করেছো যেটা তুমি আমার মা বাবাকে এসে বলতে পারবে না। there is nothing on earth that you can do, এমন কিচ্ছু নেই যেটা বলা যায় না মা বাবাকে। আমরা তো সত্যিটাই ভয় পাই, কারণ সত্যি হলে মানে কি হতে, আমরা আমরা ভয় পাই আবার- ঝড় এসে মানে এমন বজ্রবিদ্যুৎ আসতে পারে, ওই ভয়ে আমরা সত্যি বলতে পারি না। কিন্তু মিথ্যেটা খুব ডিসরেসপেক্টফুল। তার মানে কি তোমার নিজের সিদ্ধান্তের উপর আস্থা নেই, এবং যাদেরকে তুমি বলছো মিথ্যেটা, তোমার তাদের প্রতিও কোনো আস্থা নেই। তার নিজেকেই মানে ছোট করছো তুমি। তারাও যে সামলে নেবে জিনিসটা, তুমি সেই আস্থা রাখতে পারছো না। আর একটা কথা মানুষের মাথায় গেঁথে দেওয়া উচিত, যে সত্য কোনো দিন কোনো অবস্থায় গোপন থাকতে পারে না, সে একদিন বেরিয়ে আসবেই আসবে। আর সেদিনকে না সত্যর চেহারাটা ভালো হয় না, যদি সেটা এতদিন, মিথ্যে দিয়ে চাপা থাকে আগে থেকে। তার কদর্য একটা চেহারা নেয়। আসল যেটা সত্যি সেটা ভয়ঙ্কর হলেও তার নিজস্ব একটা যুক্তির একটা আবরণ থাকে, যে এই কারণের জন্য হয়তো এটা হয়েছে। লুকিয়ে রাখলে সেই যুক্তিটাও মরে যায় সঙ্গে সঙ্গে সময়ের সাথে সাথে, তখন একটা কদর্য গোপন একটা পাপ হয়ে থেকে যায় সেটা। দেখো, মানুষ ভুল করবেই, এটা তো খুব স্বাভাবিক। এমন কোনো মানুষ চারিপাশে নেই শ্রদ্ধেয় মানুষদের কথা মাথায় রেখে বলছি, আমাদের পরিবারের যারা শ্রদ্ধেয় মানুষ তাদের কথা মেনে রেখে মাথায় রেখেও বলছি, ভুল তো হতেই পারে, কিন্তু সেই ভুল করার বাউন্ডারিটা আমি কোথায় আটকাবো, বা ভুল কোনটা বা ঠিক কোনটা, সেটা তো অন্য রিলেটিভ ব্যাপার। কিন্তু সামাজিক অর্থে যেটা মনে হয় ভুল, সেই জিনিসগুলো, যেহেতু আমরা সম্পর্কের কথা আরও বিশেষ করে বলছি, সেই বাউন্ডারিজগুলো কে কোথায় টানবো সেটাও কিন্তু নিজের ব্যাপার। আজকে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক কারোর হতে পারে, কেউ তো নিজের মনের ফিলিংটা ডিসাইড করতে পারে না যে আজ থেকে আমি এই ফিলিংটা এর প্রতি রাখবো না, বা এর প্রতি আমি রাখবো, এটা কেউ ডিসাইড করতে পারে না। মন কোথায় কার কাছে কিভাবে রেসপন্ড করে, ইউ নেভার নো। এটাতে কাউকে জাজ করা উচিত না। সেই মানুষটা কোথায় তার লাইনটা টানতে পারবে, রেসপেক্টফুলি একটা বাউন্ডারি ড্র করতে পারবে, সেটা কিন্তু আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়। একদম, তুমিও একমত? একদম একদম। আমার একটা লাইনও এক্সট্রা বলার নিয়ে, এটা নিয়ে ওই বাউন্ডারিটাকে যত্ন করে মানে মেনটেন করতে হবে, এবং টানতেই হবে, নইলে তুমি নিজেকে গুটিয়ে উঠতে পারবে না। তো এই যে মনন বা এই দর্শনটাই কি ছবির মধ্যে প্রতিফলিত হয়? ছবির মধ্যে যেটা প্রতিফলিত হয়, দেখো আবার বলি, যেরকম একটা পরিস্থিতির মধ্যে আজও অর্ধাঙ্গিনী পড়ে চরিত্রগুলো, সেটা ভয়ঙ্কর। মানে 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 শতশত্রুরও যেন না হয়, কথাটা আমি বারবার করে বিভিন্ন ইন্টারভিউতে বলছি, কাউকে যেন এই পরিস্থিতির মধ্যে পড়তে না হয়। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে তুমি কোন ডিগনিটির সাথে এটাকে হ্যান্ডেল করছো, তুমি কতটা রেসপেক্টফুলি তোমার নিজের জায়গা থেকে রিজিড না হয়ে কতটুকু হাত বাড়াতে পারছো, বা কতটুকু রেসপন্সিবিলিটি নিতে পারছো তুমি তোমার নিজের জায়গা বজায় রেখে। কিন্তু সেটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা তুমি তো তোমার রেসপন্সিবিলিটি করছো, তার যে রেডিয়েশনটা সেটা বাকিদেরকে কীভাবে, যারা চাইছে না তুমি কিছু করো, তখন কি দাঁড়াচ্ছে, একটা বিধিকিচ্ছিরই একটা অবস্থা হয়ে দাঁড়ায় সেটা। রেসপন্সিবিলিটি মানে অন্যের প্রতি দায়িত্ব করা শুধু না, নিজে যে কাজটা করেছি তার রেসপন্সিবিলিটি নেওয়া, যে হ্যাঁ আমি এই কাজটা করেছি, সেই রেসপন্সিবিলিটি নেওয়া। দুটো কিন্তু, রেসপন্সিবিলিটি মিনস টু থিংস হিয়ার, যে আমি তোমার প্রতি কি দায়িত্ব করলাম একটা, আর একটা হচ্ছে যে আমি নিজে আমার ভুল বা ঠিকের দায়িত্বটা আমি নিজে নিলাম, ইয়েস আই এম রেসপন্সিবল ফর ইট। এই দুটো রেসপন্সিবিলিটি কিভাবে নেওয়া যায় বা নিতে পারছে আমাদের মানুষগুলো এই ইউনিভার্সে। রাইট। একটা কথা বলবো যে সময় বয়সের সঙ্গে সঙ্গে যেটা হয়, যে কোনো বিষয়কে দেখা, বিশেষ করে সম্পর্ককেও দেখা, আমার মনে হয় ব্যক্তিগত, তোমাদের সাথে জানতে চাইছি যে
পাল্টে যায় হয়তো, মানে কোনো সম্পর্ক বা নিজেদের ক্ষেত্রেও কিছু সম্পর্ককে হয়তো দেখে মনে হয় 10 বছর আগে যেভাবে রিয়াক্ট করেছি, হয়তো 10 বছর পরে এসে সবারই মনে কথা, হয় যে ঠিক, ঠিক। ওই রিয়াকশনটা হয়তো এই বয়সে এলে আর করতাম না। সেটা মানে সেটা কি তোমাদেরও এখন মনে হয়, মানে দেখে মানে এই অনেক জার্নিতে ক্ষেত্রে এসে? মনে হয়, হ্যাঁ, কিন্তু সেটা রিগ্রেট করার কোনো মানে হয় না, কারণ ওই আচ্ছা। বয়সের ম্যাচুরিটি একরকম, ওই বয়সের ভালো লাগা খারাপ লাগাগুলো একরকম হয়। তা আমি তো মানুষ হিসেবে পরিণত হয়েছি, ও আরো পরিণত হয়েছে, তো রিয়াকশন গুলো চেঞ্জ হবে। বয়সের সাথে সাথে বিপদও বদলে যায় না। ছোট গাছ ছাগলে খায়, আর একটু বড় গাছ হলে পরে বেশি লম্বা হয়ে গেলে জিরাফ খায়। মানে গাছের মুক্তি নেই, কিন্তু তোমাকে বিপদের থেকে সাবধান থাকতেই হবে। কিন্তু তোমাকে ম্যাচুরিটির সাথে সাথে তুমি কিভাবে নিজেকে প্রোটেক্ট করবে, কতটা ছাড়বে আর কতটা গুটিয়ে রাখবে, যেটা ও বললো সেইটা ভীষণ জরুরি। এর বাইরে আর কিচ্ছু মানে নেই। আমি একটা ছোট্ট উদাহরণ, আমি যেমন অন্তত বিয়ে করার 1 বছর আগে অবধি কিন্তু আমার একদম স্থির ভাবনা ছিল যে আমি মিশনারিজে জয়েন করব, আমি নান হয়ে যাব, আমি উপাসনা করে জীবন কাটাবো, আমি মানুষের কাজ করে জীবন কাটাবো, এবং কিছু কিছু ট্রাভেল করব, এদিকে যাওয়া ওদিকে যাওয়া, মানুষকে দেখা, মানুষের জীবন বোঝা, তাদেরকে সার্ভ করা। এটা এতটাই স্ট্রং একটা বিলিফ ছিল আমার যে বিভিন্ন জায়গা থেকে খুব সেই অর্থে সম্বন্ধ আসতো, এবং সেটা কোনোটাই কিন্তু সবকটা আমি না করছি। আমি মাকে শুধু বলতে যে আমি বিয়ে করতেই চাই না, আমাকে তুমি বলি, তখন আমি মাস্টার্স পড়ি কিন্তু। এবং আমার একটা নান বন্ধুও ছিল, একজন যে নান ছিল নিজে, আমি ভীষণ ক্লোজ ছিলাম, আমি আর অনিতা, আমরা প্রচণ্ড ক্লোজ ছিলাম। এবং ও কিন্তু আমার মধ্যেই সেটা পেতো, মানে ও কিন্তু আর কারোর সাথে বেশি মিশতো না, ও ভীষণ মানে আমার, মানে ও নোট শেয়ারিং, ও কিছু ক্লাস মিস করলে আমার সাথে বসে করা, সেগুলো করতো। তারপরে মা একদিন আমাকে বোঝালেন যে তুমি এটা করো না, তুমি পরে এটা রিগ্রেট করতে পারো কিন্তু করে। এবং মজার ছলে এখন বলছি, তখন মা এতটা নিজেই চিন্তায় পড়ে গেছিলেন, বলে তুমি খিটখিটে পিসিদের মতো হয়ে যাবে, সারা জীবন খিটখিটে হয়ে যাবে। তো ওইটা আমাকে খুব ওই বয়সে ভাবিয়েছিল, আমি খিটখিটে হয়ে যাব, সেটা তো খুব এবার ওই খিটখিটে কথাটা আমার ছাড়ছে না পিছু করে। তারপরে আস্তে আস্তে ঠিক হলো যে বিয়েটাই তাহলে করি, ওই যখন আছে, সবাই যখন ওকেই চাইছে, তাহলে ওকেই কানের বিয়েটা পাশ দিয়ে করি। বেরিয়েছে, বুঝতে পারছো? এবং আমি তো ঠিক করেছি যে ওকেই করবো, কিন্তু জানতো না। ও আচ্ছা। আমি মনে মনে ঠিক করি তাহলে ওকেই বিয়ে করি, এটাই আচ্ছা, ভালো মার- হয়। মার এটা- এত ইম্যাচিওর ডিসিশন। কিন্তু তুমি যে বললে না যে তখনকার রিয়াকশন আমি এখনকার রিয়াকশন, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমি বিয়েটা একটু রিগ্রেট করি না, ভালো হয়েছে সেটা করে। কিন্তু সেটাই কিন্তু তার আগে অবধি আমি মানে আমার কাছে অভাবনীয় একটা ব্যাপার ছিল যে আমি কারোর সঙ্গে এইভাবে থাকবো। আজকে বলতে পারি, সেদিনকে বলতাম না। বিয়ে না করলেই মানুষ খিটখিটে হবে তা না। মার একটা নির্দিষ্ট পিসির কথা ভেবেই সেই রেফারেন্সে বলেছিল ওরকম হয়ে যেও না তুমি। হ্যাঁ, কিন্তু সব মানুষ বিয়ে না করে অনেকেই ভালো থাকেন। হ্যাঁ সেটাই, এক্স্যাক্টলি, হ্যাঁ, এবং অ্যাবসলিউটলি। হ্যাঁ, কিন্তু আমার কানে পাশ দিয়ে বেরিয়েছে, বিয়ে বুঝতে করেও পেরেছো? হয়। তুমি আমার না ওটা কষ্টটা আমি তো বুঝতে পারছো? বললাম না, মা ওটা সেভিং লাইন, মানে একটা মানে শেষ একটা মানে খড়কুটো আঁকড়ে ধরছে, ওইটা বলার জন্য জানে যে ওর একটা কিছু বললে আমি ভয় পেতে পারি, সেই জন্য না, মা দেখো বলেছিল। কি হতো না হয়ে গেলে, বুঝতে পারছো আমার কি হতো জীবনটা, কি হতো। আমি তো বিবাহিত হতাম না। শিওর, মানে হ্যাঁ, আমি দেখো কোনোভাবেই মিশনারিদের জীবনে একটা বড় কলঙ্ক হয়ে যেতে পারতাম, আমি প্রিস্ট হয়ে যেতাম, কিন্তু আমি ওকে ছেড়ে থাকতে পারতাম না। হ্যাঁ, কাজে আমার তো ইচ্ছে ছিল সংসার পাতার, সেটা যদি একটা বানচাল করে দিয়ে একজন সে নান হয়ে যায়, তাহলে তো খুব মুশকিল। আমি বিশ্বাস করি ওর মধ্যে সেটা রয়েছে সম্পূর্ণ, আজও না বিশ্বাস এখনো করি। আমি বিশ্বাস করি যে ওর যদি হাঁটা চলা, আমি বাড়িতে এখনো- কাজ কর্মের মধ্যে হ্যাঁ। যেটুকুনি কেয়ার নেয় কারোর অসুস্থ হলে তার সেবা, তুমি বুঝতে পারবে ওর মধ্যে একটা মিশনারি আছে বা সেবিকা আছে। আমি বলবো, আমি ধর্ম হয়ে যায় তো মিশনারি না, বলবো। তাছাড়াও আমি জীবনের অনেক সকাল্লাদ ছেড়ে থাকতে পারি, মানে আমার অনেক কিছুই লাইফে প্রয়োজনই নেই, আমি সেগুলো ছাড়া থাকতে পারি এবং খুশি মনে থাকতে পারি। আমার মনেই মানে কখনো কখনো মনে হয়, যেমন কোভিড টাইমে অনেকের অনেক কিছু বাদ দিয়ে থাকতে ক্রাইসিস হয়েছে, আমার কিন্তু কিচ্ছু অসুবিধা হয়নি, আমি সেটাকে একেবারে মেনে নিয়ে আমি সেটাকে অ্যাকসেপ্ট করেছিলাম, রাইট মানসিকভাবেও ভেঙে পড়িনি। রাইট একদম। একটা যেটা জানতে চাইবো যে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, পরিচালক চূর্ণিদি আর অভিনেত্রী চূর্ণিদি, মানে অনেকে মনে করেন অভিনেতা দারুণ অভিনয় বেশি, আর যেটা বলতে সুযোগ দেয় না ওকে। অভিনয় না, ও যেহেতু খুব বড়সড় চেহারা, ওকে একই ধরনের রোলে সবাই নেয়, কাজে ওর যে অন্য কোনো ভ্যারাইটি করতে পারে সেটা আমিও বহু বছর দেখতে পাচ্ছি না। সো হি ইজ আনএক্সপ্লোর্ড, এবং সেটা এক্সপ্লোরেশন যদি না হয় তাহলে কিন্তু আমি যদি বলি অভিনেতা কৌশিক বেটার, আমি থিয়েটার করতে যেরকম দেখেছি ওকে নানা রকমের রোলে, সেটা আমি তো বহু বছর আর দেখতে পাচ্ছি না। আচ্ছা, সেই সত্তাটাকে আমি খুব মিস করি, কিন্তু সেই সত্তা এখনো ইনট্যাক্ট আছে কিনা, সেইগুলো সেই ধরনের অভিনয় এখনো করতে পারে কিনা আমি বুঝতে পারছি না, সেই জন্যই পরিচালক। আর পরিচালক হিসেবে কেমন সেটা আমার বলার
মানে ওটা আমি আর এক্সপ্লেন করলাম না কেন। ওর ক্ষেত্রে ভাগ করতে পারবো না। আমি বলবো পরিচালক হিসেবে, আমি ওকে পরিচালক হিসেবে বিরাট নম্বর দেবো। এত অর্গানাইজড এবং লজিক্যাল মাইন্ড, তার সাথে ক্রিয়েটিভ, ইন্টেন্স, ইমোশনাল সব কিছু মিলে। ও তো অভিনেত্রী কেমন তো সবাই জানি আমরা, ওটা বলার অপেক্ষা লাগে না। চালক চূর্ণী গাঙ্গুলি কেন কাজ করছে না, পাশে বসে বলছি আমার অভিযোগ আছে। আসলে কি শুধু সুনিধির প্রতি অভিযোগ না ইন্ডাস্ট্রির প্রতি? ইন্ডাস্ট্রি কাছে না, ও মানে ইন্ডাস্ট্রিতে এগিয়ে আসেন না। একটা মানুষ দুটো ছবি করেছে, দুটো ছবিতেই জাতীয় পুরস্কার পেয়েছে, দুটো ছবিতেই, মানে স্ট্রাইক রেট 100। তার কাছে তৃতীয় ছবি কেউ আসেওনি বলতে। আর পরিস্থিতি বুঝে ওর মনে হয়েছে যদি কখনো হবে। হ্যাঁ, আমাদের এখানে কেউ বলতে আসে না, আমাদেরই নিয়ে যেতে হয়, সেটা না। কিন্তু যেভাবে ছবি হয় ওর পক্ষে, ওর মনে হয়েছে সেই মানে ওই আরে 15 দিনে ছবি করে দাও, 14 দিনে ছবি করে দাও, সেই আমি আমার জিনিসটা বেস্টটুকু তাহলে দিয়ে করতে দিতে পারবে না। ও যেভাবে যদি পারফেকশন কাজ অত করে, অল্প সময় ছবি করতে ওর হয় সময় না, লাগবে ওর। মানে আমি অত তাড়াহুড়ো করে ভালো মানে কাজটা ভালো হবে না। Right, আমি যে ছবিটা দর্শককে উপহার দিতে চাই সেটা হয়তো পারবো না, হয়তো সেকেন্ড গ্রেড কিছু হবে আমার এক্সপেকটেশন অনুযায়ী, কিন্তু- সেইভাবে আমি করতে চাইছি। কিন্তু পরিচালক চূর্ণী গাঙ্গুলি কারোর সবার নজরের আড়ালে আমার ছবির মধ্যে দিয়ে পরিচালক চূর্ণী গাঙ্গুলি যেভাবে নিজেকে প্রকাশ করে চলেছে অবারিতভাবে, হ্যাঁ, সেইটার কৃতজ্ঞতা মানে আজীবন লিখেও শেষ করা যাবে না। এটা কিন্তু স্ত্রীকে প্রেস করবার জন্য না, আজ নয়, সে বহু বছর ধরে এটা হয়ে চলেছে। এখন তো তাও দ্য স্ক্রিন প্লেস তৈরি হয়েছে আমাদের তিনজনকে নিয়ে। তার আগে তো স্বীকৃতিও দিতাম না, আমি নিজে কাজ করে যেতাম, ওর নামও থাকতো না, এবং দিনে নিজে প্রতিদিন খেটে লজিক্যাল জিনিসগুলো, ওর ইমোশনটা, এটা করলে ড্রামাটা একটু বেটার হয়। সাহিত্যের ছাত্রী এবং খুব মেটিকুলাস একজন ছাত্রী, যে কারণে আমার সাহায্য সেই সময় হয়েছে। এখন আমার সেই কি বলবো স্ক্রিপ্ট ডক্টরিংয়ের জায়গাতে উজান জয়েন করেছে এবং দ্য স্ক্রিন প্লেস এবং উদান সেই মাধ্যমে শিখছেও এই তো কাজটা। এই উজানের কথাই যখন হলো বা এই পরিচালনার পরেই মানে এক মাসের মধ্যে এবার ছেলের পরিচালনা, তো এটা কতটা একই মাসে? ও আচ্ছা, একই মাসে, রাইট। 10 আর 24 ওটা হওয়ার কথা তাহলে বোধ হয়। হ্যাঁ, হ্যাঁ, তাহলে একই ছবি। গোল্ডেন হাইফেনটাও দুটো ছবির মধ্যেই রয়েছে। ওখানে একটা স্পেশাল একটা চরিত্র এবং এখানে তো সব কিছুই। তো এটা কতটা মানে বাড়ির পরিবেশ চমৎকার হয়ে, উজানকে দেখছি কম বাড়িতে, রাত্রি 4:30 পৌনে 5টায় স্টুডিও থেকে ফিরছে, সব রেডি করছে, অনেকগুলো দায়িত্ব একসাথে নিয়েছে, তো প্রচুর দায়িত্ব নিয়েছে, আমি জীবনে পারতাম না সেটা। গল্প, স্ক্রিপ্ট, পরিচালনা, মুখ্য চরিত্র অভিনয়, লিরিসিস্ট, মিউজিক ডিরেক্টর, পার্শিয়ালি মিউজিক ডিরেক্টরও, এবং সব গানগুলোও গেয়েছি। কাজে যে কারণের জন্য এটা খুব বড় চাপ মানে। আচ্ছা, এই জায়গা থেকে একটা কথা বলি, যে টলিউডে একটা পরিবর্তন এসছে, মানে ইভেন সরকারেই পরিবর্তন এসেছে, টলিউডে এসছে বলা হচ্ছে। উজানের কথা থেকেই বলি যে কৌশিকদা, তোমার ছেলে একটা স্বপ্নের প্রজেক্ট, এটা তুমি ভেবেছিলে, যার জন্য শুটিং সব রেডি, শুটিংয়ের একদিন আগে জানতে পারো যে শুটিং করতে পারছো না, এবং যেটুকু আমি জানি, তুমি হয়তো মুখ খোলোনি, কিন্তু মানসিকভাবে খুব ধাক্কা খেয়েছিলে, বিইং এ ফাদার অ্যান্ড মাদার, মানে একজন তো শুধু নয়, এবং ওটা ওর মানে একটা লঞ্চ প্যাড হিসেবে ভাবা হয়েছিল। তো না, এখন সেটা না, আরো বেশি অ্যাজ এ মাদার এন্ড ফাদারের থেকেও, আমি তোমার কথাটা বলার আগে আমি একটু বলতে চাই, মাদার এন্ড ফাদারের থেকেও না, আমাদের কাজটা, এই যে ডিরেক্টর কি করে, একটা কাজ প্রডিউসারের কাছ থেকে ওকে করে নিয়ে আসে, তার বেসিসে অনেকগুলো মানুষ কিন্তু সেই কাজটার মধ্যে ঢুকে পড়ে, এবং একটা ছবির প্রি প্রোডাকশন মাসের পর মাস হয় কিন্তু, এবং সেই পেমেন্টগুলো ছবি শুরু হওয়ার সময় পুরো টিম পায়। যে এই যে পুরো টিম এতদিন কাজ করেছে, করে শুটিং এর আগের দিন ব্যাপারটা বন্ধ হয়ে গেল, দের ইজ নো ওয়ার্ক, দের ইজ নো মানি। অতগুলো লোকে সেই 200-র উপর লোক। সেই দায়িত্ব নেওয়ার যে একটা মানে সাংঘাতিক মানে রেসপন্সিবিলিটি, সেইটা আমাকে পার্সোনালি প্রচন্ড এফেক্ট করেছিল আর কি। হ্যাঁ। পরিস্থিতির চাপে চুপ করে থাকতে হয়েছিল। হ্যাঁ, না, চুপ করে থাকতে হয়েছিল না, ওরা আমাকে একটা অ্যালিগেশন দিয়েছিল যেটা ওরা প্রমাণ করতে পারেনি। ভিডিও দেখে বোঝা গেছিল যে ওরা যেটা বলছে সেটা ঠিক নয়, ওটাকে আরও রং লাগানো হয়েছিল জিনিসটার মধ্যে। তারপরে বললো ঠিক আছে বলে দিন যে ভুল বোঝাবুঝি মিটে গেছে, একটা ভিডিও করেছিলাম, ক্ষমা প্রার্থনা করিনি, কিন্তু ভিডিওটা রয়েছে, সবাই দেখে নিতে পারেন। আমি ক্ষমা চাইনি, অনেকে চাইতে হয়েছিল। কিন্তু দুঃখজনক যে ঘটনাটা ঘটলো, যে এই চাপটা তৈরি করে আমার এতগুলো টেকনিশিয়ানস, আমার নিজের জীবন সব কিছু মিলেমিশে আমায় কাজে ফিরতেই হলো, কারণ আমি তো নিজে প্রডিউসার না, আমাকে অন্য প্রযোজক টাকা দেন। প্রযোজকরা বললেন এর থেকে বেরিয়ে এসে নিলে আমাদের তোমার সাথে ছবি করা সম্ভব হবে না।
তো আসতে হয়েছে। কাজেই সেই সময় যারা যারা লড়াই করেছিল 100% কৃতিত্ব তাদের, যারা শেষ পর্যন্ত লড়াই করেছে। আমাদের মতো যারা হাফ টাইম পর্যন্ত খেলেছে তাদের যেন কোনো ক্রেডিট না দেওয়া হয়। উই শুড নট ক্লেম দ্যাট ক্রেডিট। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই দিকগুলো যেগুলো বেরিয়ে গেছে আর ফিরে ওগুলোকে টেনে এনে লাভ নেই। উইল বি গ্লোরিফাইং আ ব্যাড টাইম। ওই জন্য ওটাকে ডেকে আনা উচিত না, বরঞ্চ বলা উচিত ওই সময় এই অফিসেই ওই ঘরটাতে নিষ্পাল সিং আমায় ডেকে বলেছিলেন যে ইমিডিয়েটলি একটা ছবি করুন, আমি চাই আপনি এরম একটা ঝড় গেছে, আপনি শুটিং ফ্লোরে যান, আমরা কোনটা করবেন। আমি বললাম, তখন আমি বললাম আমি দেখছি ভেবে, বলে ভেবে না, আপনি অর্ধাঙ্গিনী পার্ট 2 করুন। একদম লাস্ট জানতে চাইবো, আজও অর্ধাঙ্গিনী, যদি ওয়ান লাইনার বলতে বলি, আজও অর্ধাঙ্গিনী, বিশেষ করে অর্ধাঙ্গিনীর পর যে প্রত্যাশা তৈরি হয়েছে সবার মনেই আছে এখনো, তো কি প্রত্যাশা করবে বা আজও অর্ধাঙ্গিনী নিয়ে It's all about অনলাইনটা হচ্ছে ভয়ঙ্কর খারাপ একটা সময়, সম্মানজনকভাবে বাঁচা, একটা পথ খোঁজা। আর যারা যারা অর্ধাঙ্গিনী দেখেছেন তারাই যদি আবার আজও অর্ধাঙ্গিনী দেখেন, তাতেই আমরা বিরাট খুশি। নতুনটা দেখুন না, যারা আজ অর্ধাঙ্গিনী দেখেননি, শুধু অর্ধাঙ্গিনী, তারা আজও অর্ধাঙ্গিনী দেখলে কোনো অসুবিধা হবে না, কারণ পুরোনোটা না দেখলেও চলবে। এটা স্বয়ং সম্পূর্ণ একটা ছবি এবং তার মধ্যে পুরনো অর্ধাঙ্গিনীর যেটুকু জানা দরকার সেইগুলো আমরা জানিয়ে রেখেছি এই পর্বে। তোমার ক্ষেত্রে কি বলবে? একই কথা, আমি ওর যেটা বলতে চাইছিলাম last এ বলে মানে দিয়েছি। ও করারি হিসেবে বলে দিল আর কি, ওটাই বলতে চাইছিলাম যে এটাও একটা সম্পূর্ণ ছবি। যারা অর্ধাঙ্গিনী দেখেননি তারাও এসে এই ছবিটাকে ইকুয়ালি উপভোগ করতে পারবেন। একদম, আমিও মুখিয়ে থাকবো। অর্ধাঙ্গিনী খুব ভালো লেগেছিল, আশা করবো আজও অর্ধাঙ্গিনী খুব ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।